এই খাইসলতটার নাম হচ্ছে আওয়ামীপনা। মুখের কথার বদলে আপনি গায়ে হাত তুলবেন। কেন আওয়ামীপনাটা কাজ করবে? মানে এইটা তো আমরা তো এইটা জানতে চাচ্ছি আমাদের সহযোদ্ধাদের কাছ থেকে। বিএনপি তো আমাদেরও দল, মানে বিএনপি কি মানে গণ অভ্যুত্থানের পক্ষের দল না? বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসছে যে সময়টাতে তার কোনো হস্টাইল অপোজিশন নাই, তাকে টেনে হিচড়ে যেন তেনভাবে ক্ষমতা থেকে নামায় ফেলতে চায় সকাল সন্ধ্যায়, এমন কোনো বিরোধী দল নাই বাংলাদেশে এখন। সবাই জাতীয়তাবাদী রাজনীতি করে, মোটা দাগে শহীদ জিয়ার ক্যানভাসের পলিটিক্স করতেছে। তাহলে এইরকম একটা সময় যারা সবাই আপনারা মিলে জামাতের সাথে আপনাদের পরকীয়ার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক 25 বছরের, আপনারা হঠাৎ করে তাদের বিরুদ্ধে খেপলেন কেন? মানে তাদের সাথে আপনাদের এই সম্পর্ক কি সমস্যা হইল? আপনারা এনসিপি আপনাদেরকে আপনারা এত কৃতজ্ঞ, জুলাইয়ের পরে দেখলাম প্রত্যেক নেতার সেই অশ্রু সজল বক্তব্য, এই বাচ্চাদের প্রতি তাদের কৃতজ্ঞতা, অনেকেই এখনও স্বীকার করেন যে তাদের প্রতি কৃতজ্ঞতা, আপাও মাত্র বললেন। তাহলে সেই ছেলেপেলের উপরে খেপতেছেন কেন? ওদের 2-4টা বক্তব্য আপনার ভালো না লাগে, সমস্যা কি? আপনি ইগনোর করেন। মানে সব বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্যই তো আমরা খুব বিরক্ত। তো পার্লামেন্টে বিএনপির অধিকাংশ এমপিরা যে সকল মানে বাকাওয়াজ, লো ক্লাস গার্বেজ বক্তব্য দিচ্ছে, কী করবো এটা নিয়ে? মানে আমরা কারো গায়ে হাত তুলবো? আমি তো বলছি যে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের মতো বক্তব্য দিচ্ছেন, এমপিদের মতো দিচ্ছেন না। তাহলে এখন কারো বক্তব্য ভালো না লাগবে না, তার গাড়িটা ভেঙে দিবেন, ওরে মারবেন, লাঠিসোঁটা নিয়ে পিটাবেন, পিটায় এলাকা ছাড়া করবেন, এরপরে পুলিশকে দিয়ে 140 ধারা জারি করাবেন, এরপরে ট্রাক বসাবেন, এরপরে ট্রাক্টর বসাবেন, এরপরে অ্যাম্বুলেন্স বসাবেন, লাশবাহী গাড়ি বসাবেন। মানে এগুলো কি? আবার মামলা নেবেন না, কাউকে গ্রেফতার করবেন না। মানে এগুলোই তো আওয়ামী লীগের আমলে আমরা দেখছি। এখন এই জিনিসগুলো যদি আপনিও কন্টিনিউ করেন, তাহলে আপনার মধ্যে পার্থক্যটা কি হলো? আপনার 31 দফা তো হবিগঞ্জে কবর রচনা হয়ে গেছে। 31 দফার যে স্পিরিট, রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করবার, প্রত্যেকটা জায়গা তো লঙ্ঘিত হয়েছে। ওখানে সিলেটে যেখানে যেখানে মারামারি করতেছেন, বাংলাদেশের কোথাও পদযাত্রা নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা ছিল না। আপনি এখন পদযাত্রাকে, এনসিপির প্রোগ্রামকে একদম টক অফ দ্য টাউন বানিয়ে দিয়েছেন। কী লাভ হয়েছে? তাহলে এনসিপি সরকারকে বাধ্য করতে পারছে যে 144 ধারা জারি করা যায়, আমরা ওইখানে প্রোগ্রাম বাস্তবায়ন করে তারপরে মাঠ ছাড়বো। কী লাভ হয়েছে? কে জিতলো? কেউ কি আসলে জেতে এই ধরনের সিচুয়েশনগুলোতে? পুলিশ যে আচরণ করতেছে দেখলাম, মেয়েদেরকে ধাক্কি হাবিজাবি, 144 কোথায় পৌরসভার ভিতরে আপনি শ্রীমঙ্গলে গাড়ি আটকায় দিচ্ছেন। মানে এগুলো অপ্রয়োজনীয় ছিল আর কি। না আপনার কারো বক্তব্য ভালো লাগে না, আপনি তাকে নিয়ে ট্রোল করেন, তাকে নিয়ে মিম বানান। মানে তারকে অনেক ক্রিয়েটিভ প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে, তো তাকে নিয়ে আপনি প্রতিবাদ কর্মসূচি দেন, মানববন্ধন করেন। মানে আপনার নেতাকর্মীকেও তো আপনি একটা গণতান্ত্রিক ফ্রেমে আনবার অভ্যেস করাতে হবে। এবং ভিডিও ফুটেজ কোত্থেকে আসছে দেখেন, অধিকাংশ ফুটেজ আসছে কিন্তু জাতীয় গণমাধ্যম থেকে না, ফুটেজ আসছে কিন্তু যারা মারছে, ও লাইভে বলতেছে এই ভালোভাবে ক্যামেরা ধর, পিছন থেকে যেন আমার চেহারা দেখা যায়। তারপরে পিছনে গেঞ্জিতে পড়া হচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্র দল। এখন বিএনপির একজন নেতা আমাকে বলছেন যে এগুলো ছাত্রলীগের ছেলেপেলের কাজ, ভিতরে ঢুকে এই কাজগুলো করছে, 2টা দলের ভিতরে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে এটা নষ্ট করে দেওয়ার জন্য। এই কথাটা যদি সত্য হয়ে থাকে, এটা তো আরও ভয়ঙ্কর। তাহলে কি আজকে আমরা ধরে নেব যে বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, এদের সবার ভিতরে যে গণ অভ্যুত্থানের ভ্রাতৃপ্রতিম সম্পর্কটা আছে, এই সম্পর্কটা ধ্বংস করবার জন্য চেষ্টা করা হচ্ছে অনলাইনে অফলাইনে? আপনারা সে ফাঁদে পড়ছেন, আপনাদের নেতাকর্মীরা সে ফাঁদে পড়ছে। তাহলে এটা তো আরও ভয়ঙ্কর হবে। 6 মাসের ভিতরে যদি আপনি তার নিয়ন্ত্রণ হারায় ফেলেন, এরপরে কি হবে? বিএনপি নেতাকর্মীদেরকে বলতেছি, ভাই 1 থেকে 6-এর কথা মনে রাখিয়েন। এই বিএনপি কিন্তু অপারেশন ক্লিন আউট করছে, এই বিএনপি কিন্তু র্যাব বানাইছে, বানায়া হাজার হাজার দলের নেতাকর্মীরা কিন্তু আজিমপুর পাঠায় দিছে, লাশ পাওয়া যায় না কিন্তু। অতএব এই বাস্তবতাগুলো মাথায় রাখিয়েন। আপনারা যারা বেশি বাড়তেছেন, নয়া মানে 5 তারিখের পরে হাইব্রিড বিএনপি হয়েছেন, আপনাদের বাস্তবতাগুলো মাথায় রাখেন। কিন্তু বিএনপি যখন ইনটলারেবল হয়ে যাবে, পাবলিক সেন্টিমেন্ট যখন প্রচণ্ড রকম বিপক্ষে চলে যাবে, তখন বিএনপি কিন্তু হার্ডলাইনে যাবে। তাদের এই হার্ডলাইনে যাওয়ার ইতিহাস আছে। অতএব বাড়াবাড়ি বেশি করিয়েন না, সবাই মিলে একটা গণতান্ত্রিক পলিটিক্স করা দরকার। আমি এনসিপির বন্ধুদেরকে বলবো যে ভাই, আমি তো সারাদিন বিএনপি সমালোচনা করতেছি, মনিয়াপার সাথে একসাথে পাশে বসে তো সারাদিন বিএনপি সমালোচনা করি। এই জন্য কি মনিয়াপার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে? রাজনীতির ভাষা ব্যবহারের ব্যাপারে সম্মানিত হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক পলিসির সমালোচনা করতেছি প্রতিদিন, তাকে তো এই জন্য আমাকে কোনো স্ল্যাং বলতে হচ্ছে না, তার বাবা মা পরিবার নিয়ে তো কোনো কথা বলতে হচ্ছে না, বিএনপির কোনো নেতা, মনিয়াপার বংশ, এগুলো নিয়ে তো আমাকে কথা বলতে হচ্ছে না। আমি মনিয়াপার সাথে দ্বিমত করতেছি, আমি আপনার সাথে একমত না, এই পয়েন্টে একমত না, আপনার পলিসি এখানে কন্ট্রাডিকশন আছে, আপনার কথা কাজে মিল নাই, বলেন আপনি।
তো এই জন্য আমাদের সহযোদ্ধা বন্ধুদেরকে বলছি, রাজনৈতিক ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের সবার লিমিটেশন আছে। আমি আমাকে সহই বলছি যে আমাদের সবার এই ব্যাপারে সতর্ক থাকা দরকার, কারণ দিন শেষে আমাদের রাজনীতির ক্যানভাসটা একই জায়গায়, দ্বিমত আছে কিন্তু মোটা দাগে ক্যানভাসটা এক জায়গাতে। জি, আমি আপনার কাছে আবার আসবো, মনি আপার কাছে আসতে চাই। আপা, আমরা ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুনছিলাম, তিনি অনেক কথা বলছিলেন যে বিএনপির কি আসলে নিয়ন্ত্রণ নেই কিনা, বা বিএনপির নেতাকর্মীরা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে চলে গেছে কিনা। আসলে বিষয়টি কি তাই, বা দায়ের একটি কথা বলছেন, দায় এড়াতে পারেন কিনা? ফুয়াদ অনেকগুলো কথা বলেছে, কিছু কথা আংশিক সত্য, কিছু কথা মধ্যে রকম ফের আছে। আমি বলবো না যে অসত্য, রকম ফেরে যেটা বলছে, সরকারি দল হলে ফুয়াদকেও আমি অর্ধ পাগল হিসেবে বুঝবো। কেন? মাথা ঠিক থাকার কথা না, থাকে না। এবং কে যে আসল কে যে নকল বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি দলে এটা ভীষণ, একদম ফুয়াদ সত্যি কথা বলেছেন যে হাইব্রিড বিএনপি, হাইব্রিড অনেক বিএনপি চলে আছে। যে মিছিলটা 1000 লোকের মিছিল হয় কথার কথা, সেই মিছিলের পিছনে বা মধ্যখানে যদি 2 জন বিএনপি যদি শেল্টার দেয়, 5 জন আওয়ামী লীগকে, 2 জন জামাতকে, 1 জন এনসিপিকে, 1 জন এবি পার্টিকে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যদি শেল্টার দেয়, শেল্টার না দিলে কেউ চিনে ফেললে ফাইন, চিনে ফেললে আপনি জাকির, আমি আপনার সঙ্গে টকশো করছি, আপনি এখানে কেন, আমি তখন বলতে পারি। এটা আপনি বলতে পারেন আমি সাংবাদিক, আমি আসতেই পারি, বা আমি আরেকটা দল, আপনার দলই করি, আমি আসতেই পারি। তো এখন কথা হলো যে সরকারে থাকলে এটা সব সময় সবার জন্যই প্রযোজ্য। আরেকটা জিনিস, বাংলাদেশের যে গুপ্তটা ছেড়ে দেওয়া হয়েছিল, গুপ্ত প্রকাশিত হওয়ার পরে কিন্তু মানুষ আগেও জানতো না তা না, ওটাকে স্পাই হিসেবে ধরতো, 1 জন 2 জন, হাজারে লাখে। কিন্তু ঝাঁকে ঝাঁকে গুপ্ত যখন প্রকাশিত হওয়া শুরু করলো, এখন কিন্তু সবাই তটস্থ, কিন্তু কিচ্ছু করার নাই। আপনাকে আমি সন্দেহ করতে পারি, আমি ফুয়াদকে সন্দেহ করতে পারি যে ফুয়াদ সত্যিকার অর্থে জামাতের লোক, কিন্তু ফুয়াদ এবি পার্টি করে, এবি পার্টি শুধু করেই না, সেক্রেটারি জেনারেল। এখন তার কিন্তু যুক্তি আছে, সেই যুক্তিকে আমি বলতে পারি, আমার কাছে ওই প্রমাণ নাই, আমি অনেকগুলো প্রমাণ অঘোষিত দিতে পারি। কিন্তু ফুয়াদ যখন আমাকে বলবে যে আপনি দেন কাগজ, দেন কাগজ, কথা বলবে, আপনার এই কথা তো কথা বলবেন না, আপনি আমাকে কোথায় দেখেছেন, ছবি কথা বলবে, আমি তো সেটা দিতে পারবো না। বাট আমি মনে করতেই পারি যে জামাত কিছু দিনের জন্য তাকে এখানে রেখেছে, বা জামাতের একটা এটা রেস্টিং টিম হতেই পারে, এটা আমি বলতে পারি। ঠিক তেমনই ফুয়াদও আমাকে বলতে পারে। এটি আসলে এটা ডেঞ্জারাস এই সমস্যা। আমি শেষ করি, ফুয়াদ আমাকে বলতে পারে যে এই যে কিছুদিন আগে যেতগুলো প্রকাশিত হলো, আপনার দলে নাই, এটা কে বলছে? আমি তার সাথে এই ব্যাপারে একমত হয়ে বলতে পারি, যেখানে মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন, এই ছেলে তুমি আরেকবার কথা বললে আমি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব, তার মানে কি তার ভেতরেও গুপ্ত এবং সুপ্তের একটা আলো আঁধারির খেলা চলছে, যে হ্যাঁ এরকম হতে পারে, নইলে আমি স্বাভাবিক বক্তৃতায় সে কেন কথা বলছে, কেন আমার এটা কন্ট্যাক্ট করছে। তো এই জায়গাটায় সময়টা ভীষণ অসময়, আমি সেটাই বলবো। দেখেন এনসিপিতে একজন নাহিদ আছে, বেশ ভদ্র ছেলে, ভদ্রলোক, আমি কোনো নোংরা ভাষায় তাকে কথা বলতে শুনিনি। একটা রাজনীতিক চিফ হিসেবে যেভাবে কথা বলা দরকার বলে, আমি এটা মেনে নিব। তাকে নিয়েও তো ট্রল করা হয়। ট্রল তো আপনার সবাইকে নিয়ে করা হবে, ট্রল আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে করা হয়, ট্রল আমাকে নিয়ে করা হয়, ট্রল ফুয়াদকে নিয়ে করা হয়, ট্রল করা হোক। রাজনীতিবিদ আমরা কিন্তু জনগণের কাজ করার জন্য মাঠে নামছি, জনগণ আমাদের অনেক কিছুই বলতে পারে, ফাইন, ট্রল করুক। কিন্তু ট্রলটা এক জিনিস, আর গালাগালি একজন নাহিদ ইকুয়াল টু একজন নট পাটোয়ারি, একজন আক্তার তো সেক্রেটারি জেনারেল। আক্তার কখনোই আমি দেখি নাই তাকে না সংসদে না বাইরে কোনো একটা বাজে কথা বলতে। তো এই কথাগুলো তো আমরাই বলছি, তাহলে একটা নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এবং সে সকল অনিষ্টগুলোর জন্য দায়ী। প্রতিদিন আপনি যদি গালি শুনেন, এবং আপনি স্পষ্টভাবে, এখানে অস্পষ্ট নয়, ট্রল না, আপনার নাম ধরে গালি দিচ্ছে, আপনি যখন গালি শুনবেন, আপনি তো একজন মানুষ, গালি আপনি আপনার বাবা মা তুলে গালি, আপনাকে তুলে গালি, আপনার ফ্যামিলি তুলে গালি, যখন আপনি এই ধরনের গালি শুনবেন, একটা পর্যায়ে আপনার শিক্ষা কিন্তু আর আপনার সঙ্গে থাকবে না। তার প্রমাণ আমি আরেকটা টেলিভিশনে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 89-তে ডাকসু নির্বাচন হয়েছিল। ডাকসু নির্বাচনে দুদু রিপন পরিষদ ছিল বিএনপিতে।
তো সেখানে মুস্তাক ওই ইসের সিলেটের যে ভিপি সুলতান মাহমুদ মনসুর তাদের তারা পাশ করলো। তো এই যে দুদু ভাইয়ের নামে পরের দিন ছাত্রলীগ এবং তাদের যে সংগঠন জোট তারা মিলে একটা মিছিল করলো। তো দুদু ভাইয়ের নাম দুদু, তারা ডানুর কোট্টা টোট্টা নিয়ে বাইর হয়ে মানে চরম স্ল্যাং একটা অবস্থা। এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া এটা নিয়ে হলো। ফেল পাস নিয়ে কিন্তু হলো না। পাস করার জন্য আপনাকে বিকৃতভাবে তো আপনার উপস্থাপনের দরকার নাই। এই যে বিকৃত যে কোনো জিনিস বিকৃত, তাও যদি ওপেন যদি হয়, এটা অনেকেই ধরে রাখতে পারে না। গতকালকে পরশুদিন যে বক্তব্যটা হয়েছে, তারপরে যে সাধারণ জনগণ, বিএনপি ইতিমধ্যে বলেছে বিএনপির লোক ছিল না। আপনারা যদি থাকে তাহলে আপনারা প্রমাণ, এখন তো প্রমাণ কোনো সাংবাদিকের কাছে থাকে না যে সাংবাদিকরে পয়সা দিয়ে কেনা যাবে। প্রমাণ এখন প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক মানুষের পকেটে প্রমাণ। তো প্রমাণ যদি থাকে আপনারা বলবেন যে হ্যাঁ এ ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, যুবদল ছিল, বিএনপি ছিল, তাহলে বলতে পারেন। আপনি ছিল না, আপনি সন্দেহ করতে পারেন, বাট আপনি শিওর হয়ে বলতে পারেন না। 2 নাম্বার, আপনি জিকে গৌসকে আপনি মাফিয়া বানায় দিলেন, আপনি চাঁদাবাজ বানায় দিলেন, আপনি সন্ত্রাসী বানায় দিলেন। যে এখানে জিকে গৌসের তো কোনো কাজ ছিল না, আপনি বানায় দিলেন একজন এমপিকে, অথচ আপনাদের দলেও কিন্তু এমপি আছে। একজন এমপি যদি আরেকজন এমপিকে সম্মান না করে, সে সম্মান পাল্টা সম্মান আশা করবে কিভাবে? আপনি আমাকে বলেন। আপনি এই জায়গায় এটা আমাকে ফুয়াদ ভাই এটার জবাবটা আমি চাই তার কাছ থেকে, যে উনি অনেকগুলো কথা যেভাবে বললেন, তো এক হাতে তো তালি বাজে না। 2 বছর যাবৎ টানা গালি শুনছে বিএনপি। এটা একদম অসত্য না, আপনিও বলতে পারবেন না, আমার ডান পাশের জন্য বলতে পারবেন না। আপনি গায়ে পড়ে কেন গালি দিবেন? আপনি পারলে মামলা করেন। দেখেন গতকাল মামলা করতেও দিয়েছে তাদের। এই যে কণ্ঠের স্বাধীনতার পাশাপাশি, কণ্ঠের স্বাধীনতা বলতে এই না, আমার বাবা ছোটবেলা বলতো তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা বলতে এই না যে যা ইচ্ছা তাই করা। চরিত্র বলতে এই না যে তুমি শুধু লম্পট নও। চরিত্র কিন্তু আপনি একটা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন, এটাও কিন্তু আপনার চরিত্রহীনতার একটা জায়গা। তো প্রত্যেকটা জায়গায় তো চিন্তা করতে হবে একজন রাজনীতিবিদের, যে আমি ফিউচারে অনেক বড় হব। আমরা তো কতদিন আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম পড়ি, আমার ওয়েট ছিল সম্ভবত আপনার 30 থেকে 32 কেজি। সেই সময় থেকে আমার নেতৃত্ব কর্মীও মনে হয় না, এত হালকা পাতলা বাতাসে আগে চলতাম। সেইখানে আমি তখন থেকে আমার মায়ের শাড়ি পরা শুরু করছি, যাতে আমাকে মনে হয় যে আমি আপনার প্রতিনিধিত্ব করার জন্য রেডি হচ্ছি, প্রিপারেড। তো সেইখানে আমি এখন পর্যন্ত সেটা ধরে রাখার চেষ্টা করি। তো সেই জায়গায় আপনি একজন নেতা হবেন, নেতাকে আপনি যে দেশের নেতা হবেন সে দেশের নেতাকে জনগণ কিভাবে চায় আপনি বুঝবেন না, আপনি তার পালসের খবর রাখবেন না, তাহলে কিভাবে সম্ভব? আপনি সারাদিন গালি দিবেন, গালিরও তো একটা সীমা আছে। এখন আপনি এমন পর্যায়ে নিয়ে গেছেন গালিটাকে যে পুলিশ অকপটে বলে যে আপনাদের থেকে কিন্তু আমরা বেশি। একটা জেলায় একটা থানায় কয়টা পুলিশ থাকে? তারপরে যখন পুলিশ বলে আপনাদের থেকে আমরা বেশি কথা বললেন না, যা বলছি শুনেন, 3টা শর্ত দিলাম বা 2টা শর্ত দিলাম, কি বলেছিল গতকালকে দেখলাম। তো এই জায়গায় আপনি কেন মিছামিছি সমস্ত দেশটাকে সংক্ষুব্ধ করার চেষ্টা করছেন? মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে রাজনৈতিক সংঘর্ষের বড় অংশটি ঘটে চলেছে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে। গার্ডিয়ান আরেকটি খবর দিচ্ছে, সংঘর্ষের ঘটনাগুলোর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান এবং বিএনপি জামায়াতের স্থানীয় পর্যায়ে সংঘর্ষ প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। এছাড়া সাভার, চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা আমরা দেখেছি। 9 জুন একটি বৈঠক চলাকালীন বিএনপির স্থানীয় প্রতিনিধি বিল্লাল হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করা হয়। 12 জুন চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় করে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মাসুদুল হককে গুলি করে হত্যা করে। 6 জুলাই ঢাকার অদূরের সাভারে একটি বিরোধী দলের সমাবেশে হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে, এতে জাতীয় নাগরিক পার্টির 4 জন কর্মী আহত হন। তাদেরকে আপনি সাডেনলি তো কালচার থেকে বের করে নিয়ে আসতে পারবেন না। তারা আপনার যে ঘটনাগুলো ঘটেছে এটা খুবই বাংলাদেশের কালচারে খুবই রেগুলার ঘটনা আর কি। তারপরে রয়ে গেছে আপনার সরকারি দলের ভিতরকার গ্রুপিং পলিটিক্স। কারণ হচ্ছে যে বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আমরা খুব বেশি বীরপুরুষের দেখা পাই নাই। মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে যখন এক কাপড়ে 40 বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা কিন্তু এরকম হাজার হাজার লাঠিসোঁটা নিয়ে বীরপুরুষদেরকে রাস্তা দেখতে পাইনি। বালুর ট্রাক দিয়ে যখন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছিল, অথবা মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বের হইতে দেয় নাই, সেদিন কিন্তু আমরা লক্ষ লক্ষ বীরপুরুষ দেখি নাই।
28শে অক্টোবরও আমরা পল্টনে প্রচুর বীর পুরুষ পাই নাই। তো এই জন্য হচ্ছে যে আমরা এবং আওয়ামী বীর পুরুষদের দিকে এখন তাকান, এই যে আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ হাজী সেলিম, আওয়ামী বীর পুরুষ নিজাম হাজারি, তারপরে জয়নাল হাজারি মরহুম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, কে কোথায় আছে এখন বলেন দেখি? নানক, এরা আজম, এই সকল বীর পুরুষরা কোথায়? আপার এলাকার বিখ্যাত বীর পুরুষ। তো এই বীর পুরুষত্ব ওয়ার্ক করে না পলিটিক্সে। পলিটিক্সে পার্মানেন্টলি হচ্ছে ওয়ার্ক করে হচ্ছে ডিসেন্সি। আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালুজ মেনটেন করে রাজনীতিটা করেন। এই যে হাসিনা যে পরিমাণ গুন্ডামি করছে গত 17-18 বছর, বীর পুরুষত্ব দেখাইছে, কী লাভ হয়েছে? এই জন্য আমরা আমাদের সহযোদ্ধা সকল রাজনৈতিক দলকে বলছি, দয়া করে বীর পুরুষত্ব দেখাবেন না, এটা ওয়ার্ক করে না। একজন বিএনপির নেতা বলতেছে আমরা না চাইলে কোথাও কেউ পদযাত্রা করতে পারবে না, মানে তার এত বড় দল, এনসিপি এত ছোট দল, ওয়েল আসলে পদযাত্রা করতে পারবে আপনারা না চাইলেও। আপনারা চান নাই না চান নাই, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অতএব কার কতটুকু ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, এগুলো আমরা জানি। এই কথাগুলো বলাটা খুব অন্যায় কথা, কারণ হচ্ছে দেশের মানুষের ক্ষমতা কোনো দলকে দিয়ে দেওয়া হয়নি। কে গণতন্ত্র প্র্যাকটিস করবে, কে মিছিল মিটিং করবে না করবে। এই জন্য হচ্ছে যে আমি এর আগে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র এই রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ডিল করবার জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের দাওয়াত দিতে পারেন। সকল রাজনৈতিক দল যারা রাজপথে সংসদে আছে, সংসদের বাইরে আছে, গণতন্ত্রে বিশ্বাস করে, জুলাইয়ের পক্ষে, সকল দলকে নিয়ে একটা জায়গাতে একমত হওয়া দরকার যে আমরা কোনো পক্ষকে কেউ ব্যক্তিগতভাবে অ্যাটাক করব না। আমরা দল নিয়ে কথা বলবো, সরকারের পলিসি নিয়ে কথা বলবো, কিন্তু ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে, মা বোন নিয়ে, আপনার বংশ পরিচয় নিয়ে, এগুলো নিয়ে কেউ কথা বলবো না। স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি কি করবেন সেটি আপনি স্থানীয় পলিটিক্স হচ্ছে গণতন্ত্রায়ন। স্থানীয় পলিটিক্সের মূল সমস্যা হচ্ছে আপনার কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন আগামী দিনটাতে, কে উপজেলা চেয়ারম্যান হবেন, কে মেয়র হবেন। এখন এটাতে একটা সমাধান হচ্ছে সিম্পলি গণতন্ত্রের প্র্যাকটিসে ফিরে যাওয়া। বিএনপি অনেক বড় দল, 20 বছর ধরে সে ক্ষমতার ভাগ বাটোয়ারাতে ছিল না, তাহলে তার ভিতরে এখন অনেক প্রার্থী। মেম্বার হইতে চায় বিএনপির 10 জন আছে এবং চেয়ারম্যান হইতে চায় 5-7 জন 10 জন। আমার ইউনিয়নে 17 জনের নাম দেখলাম আপনার বিএনপির, সবাই বিভিন্ন অঙ্গ সংগঠনের। এখন এই কারাকারিটাকে আপনি রিজলভ কিভাবে করবেন? আপনি ইউনিয়ন পরিষদে বিএনপির সদস্যদেরকে ভোটাভুটিতে দিয়ে দেন, যারা যারা চেয়ারম্যান হইতে চায় তারা ভোটে চলে আসুক, দলের ভিতরে ভোটে যিনি বেশি ভোট পাবেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হবেন। মানে আপনাকে একটা ফরম্যাটে আনতে হবে। তো এটা তো শক্তির মহড়ায় চলে গেছে। আপনি এখানে যদি গণতন্ত্র আনতে না পারেন, এখানে এইটা কি হইতে হবে? কমিটি যার কাছে, সে অন্যায়ভাবেও কমিটি বানিয়েছে। আপনি যখন ভোটের কথা বললেন তখন আমি এই কথাটা বললাম। এখন আপনার কাছে কমিটি আপনি অন্যায়ভাবে বানিয়েছেন, যে সত্যিকার যোগ্য তাকে আপনি দেনই নাই, যে সবচেয়ে জনপ্রিয় তাকে আপনি ওখানে ফেল করাই দিতে পারবেন। কারণ আপনি তো আপনার হাতে এইখানে দলের জন্য না, আপনি আপনার জন্য কমিটি বানিয়েছেন। আপনি যাকে ভোট দিতে বলবেন সেই ভোট দিবে। তাতে কি হবে? যে মানুষটা পাশ করে সে মানুষটা কিন্তু মনোনয়ন পাচ্ছে না। এখন সে মানুষটা বলতে পারে যে আমি তো আসলে পাশ করার, আমি কেন মনোনয়ন নিব না, আমি নিব। এটা তো এখানে তো দল নাই। এখানে দল কি করবে? মনোনীত করতে পারে, সাপোর্ট দিতে পারে, অন্য কিছু না। তাহলে আমি ইলেকশন করব, যেহেতু এখানে ধানের শীষ নাই, নৌকা নাই, লাঙ্গল নাই, আপনার শাপলা ফুল নাই, দাঁড়িপাল্লা নাই, তো সেটা আমি করতে পারি। তো সেই জায়গায় করতে গেলে তখন কিন্তু সব দলেরই কন্ট্রাডিক্টরি হয়েই যায়। আপনি দেখেন জামাত, এনসিপি, এবি পার্টি এরা তো জোট করেছে। জোটে আপনার স্থানীয় সরকারে এনসিপি এবং জামাত কিন্তু আলাদা আলাদা দিচ্ছে। তার মানে কি তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বলে তো এই কাজ, এইটা সবখানেই তাই হয়। সরি। তারপরে হচ্ছে যে এইটা কি মানে কার্যকর করবার জন্য একটা পদ্ধতি বের করতে হবে, নাকি তো একটা ফরম্যাটে আসতে হবে। মানে এটা আমি করছি না, এটা চ্যালেঞ্জ। আপনি যেটা বলেছেন এটা একটা করার একটা চ্যালেঞ্জ, কিন্তু এটাই হচ্ছে সমাধান। এটা ছাড়া বিকল্প গণতন্ত্রে কোনো সমাধান নাই। আপনি এটা শুরু করে শেষ করতে হয়তো 5 বছর, 10 বছর, 7 বছর লাগবে, কিন্তু এর বাইরে কোনো সমাধান নাই। আর ফৌজদারি অপরাধ। এবং আমরা আশঙ্কা করছি স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে না হয়, দলীয় মনোনয়ন না থাকে,
ব্যাপক মাত্রার সহিংসতার আশঙ্কা করছি, ব্যাপক মাত্রা এলাকাগুলোতে তার আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর দখল বাণিজ্য আপনার এটা তো আমরা বলেছি যে আপনি ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, নেটের ব্যবসা, বালুর ব্যবসা, চর দখলের ব্যবসা, এটাকে যদি প্রশাসনিকভাবে আপনি কর্পোরেটাইজ না করেন, বিজনেস মডেলে না নিয়ে আসেন, তাহলে যেটা হবে এই রাজনৈতিক দলের পুনর্বাসন হবে। এবং পুনর্বাসন হচ্ছে শক্তির জোরের পুনর্বাসন। যার শক্তি আছে তিনি ওটা দখল করবেন, তিনি ওখান থেকে বালু কাটবেন, তিনি বালু উঠাবেন, তিনি মাটি কাটবেন। কিন্তু এটার একটা গণতান্ত্রিক সমাধান না হওয়া পর্যন্ত এটা সমাধান হবে না। জি, আমি আপনার কাছে আবার আসতে চাই। বক্তব্য শুনছিলাম আমরা, ফুয়াদ ভাই তিনি বলছেন যে আশঙ্কা ব্যাপক স্থানীয় পর্যায়ে যে সামনে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন, সেখানে কি ব্যাপক সহিংসতার আশঙ্কা করছেন? আমি একটু পরিসংখ্যান উল্লেখ করতে চাই। চলমান সহিংস অপরাধের পেছনের এই রাজনৈতিক অস্থিরতা উঠে এসেছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত মার্চ থেকে জুনের মধ্যে 1238টি হত্যাকাণ্ড সহ প্রতিদিন গড়ে অন্তত 10টি করে খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বিগত 6 মাসে অন্তত 66টি রাজনৈতিক হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে 61 জনের মৃত্যু, 11টি বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রেকর্ড করা হয়েছে। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আমরা গতকাল দেখেছি বুধবার সন্ধ্যায় এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি পোস্ট দিয়েছেন, বারবার যেটি আমার মনে পড়ছিল যে তিনি বালুর কথা বলছেন, বালুর ট্রাকের কথা কয়েকবারই বলেছেন, আমি সেটি উল্লেখ করতে চাই। ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন হিস্টোরি রিপিটস ইটসেলফ। এরপর আসিফ আরেক লাইনে লিখেছেন বাট দিস টাইম ইট উইল নট হোল্ড। দুটি বিষয়, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটি হচ্ছে যে বালুর ট্রাকের বিষয়টি। এই কথাটা সে লিখেছে, এটা যদি সে তার সময় লিখতো ভালো লাগতো। এরকম বড় বড় কথা বলা যায় যখন একজন নিজে যখন একটা একই পথের পথিক আরও অনেক বেশি কারাপ্টেড, সে যখন বলে এটা তখন খারাপ লাগে। এখন আমার কথা হচ্ছে যে এতক্ষণ ফুয়াদ সাহেব যে কথা বললেন সেটা বিএনপিও চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার বলতেছেন যে নমিনেশন যাকে দেওয়া হবে, মনোনয়ন না, তার সাপোর্ট যাকে দেওয়া হবে তার বাইরে কেউ ইলেকশন করতে পারবে না, করলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা আছে। এইখানে আমার মনে হয় গত এমপির সময় 26-এ তখন অনেকেই দাঁড়িয়েছিল, তখন বিএনপি পাওয়ারে ছিল না সেই সময়, সেটা মনে করেছে যে পাশ করে গেলে দল নিবে। এখনও তাদের ন্যায় নাই। যারা ফেল করেছে তাদের তো একুল দুই কুলই চলে গেছে। আর যে কয়েকজন খুব কম, মাত্র 6 জন পাশ করেছে, কিন্তু অনেক বেশি অন্য দলকে পাশের সুযোগ দিয়েছে। 2 জন দাঁড়ানোতে প্রায় 69 জন সম্ভবত বিদ্রোহী প্রার্থী ছিল। 69 জনের 7 জন বাদে সবাই তো আপনার ফেল করেছে। তাতে কি হয়েছে, ওই জায়গাগুলোয় বিরোধী দলের প্রার্থীরা পাশ করেছে। যদি একজন করে হতো তাহলে হয়তো বা ওই জায়গাগুলো বিএনপি সিটগুলো পেত। তো সেই জায়গা থেকে বলতে চাই যে এখন তো সরকারে আছে বিএনপি, এখন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলায় অনেকেই হয়তো বা মনে করবে যে আমার তো আমসালা দুইটাই জায়গা ফেল করলাম। আর সরকারের পুলিশরা যেমন ধরেন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী আরও বাহিনী যারা থাকবে, আনসার বাহিনী, তারা আগে যে কাজটা করেছে, যে তারা মনে করেছে অন্য কাউকে বিজয়ী করার জন্য, যেহেতু সরকার ইন্ট্রিম ছিল, এখন তারা বিএনপি যেহেতু ক্ষমতায়, তারাও একটা ওই হিসাব করে যে কারো পক্ষে যাবে, এটাও আমার মনে হয় না যে ওই রিস্কটা তারা নিবে। তা এখন আমার কাছে মনে হয় যে আগের চেয়ে অনেক কম বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে, বা যারা দাঁড়াবে তারা হয়তো ওরকম না, কেউ কোনো পদপদবিওয়ালা, তারা 5 বছরের জন্য, যেহেতু এখনও 4.5 বছর বাদ, একটা আমি যদি সিস্টেমেটিক ওয়ে ধরি, তো 4.5 বছরের জন্য সুবিধা তারা হারাতে চাবে, এটা আমার মনে হয় না। পাবলিকলি হয়তো নাও দিতে পারে, এমনি দলীয় হয়ে গেল, পাবলিকলি হয়তো দিবে না, এটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। হয়তো দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দিয়ে বলাবে যে আমরা সবাই তাকেই সাপোর্ট দিই। দলের একটা ব্যাপার তো থাকেই, মার্কা না থাকলেও একটা প্রভাব তো থাকে। প্রভাব সবসময়, এর আগেও ছিল, অতীতেও তাই ছিল। সব দলে মার্কা থাকে না, তাতে এফেক্টটা কম পড়ে। আপনার সাধারণ পাবলিক যারা সাপোর্ট করে বিএনপি বা আপনার জামাত বা আপনার এনসিপি, এবি পার্টি, যারা সাপোর্ট করবে, তারা হয়তো মনে করবে যে আমি এই ভোটটা একে না দিয়ে তাকে দিলাম। হ্যাঁ, কিন্তু যারা ডাইহার্টেড দল করে, আসলে যে সংঘাতের কথা আমরা বারবার বলছি, এই সংঘাত আসলে বন্ধ কিভাবে সম্ভব, বা যে পরিস্থিতিগুলো আমরা দেখছি, পদযাত্রা, হবিগঞ্জ,
এগুলো কেন? রাজনীতির অর্থনীতি ডিল করতে না পারলে এটার সমাধান আপনি করতে পারবেন না। আপনি দেখেন তো যে বাংলাদেশে সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা আসলে পলিটিক্স করে কিনা। ঢাকাতে বড় হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো ফ্যামিলির, আর্থিকভাবে সচ্ছল, যখন যখন চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে, বিমানে ঘুরে বেড়াইতে পারে, এরকম ছেলেমেয়ে দেখেন তো বড় দলগুলোতে কেউ আছে কিনা যে পলিটিক্স করে? রেয়ার, এক্সট্রিমলি রেয়ার। যে দু একজন তরুণদেরকে দেখবেন এরা আসলে বাবার আগের জেনারেশনের কারণে হয়েছে। যেমন ধরেন মীর হেলাল ভাই ব্যারিস্টার, বাবার রাজনীতি সূত্রে আসছে। হুম্মাম কাদের চৌধুরী আমাদের বন্ধু মানুষ, বাবার রাজনীতির ধারাবাহিকতাতে আসছে। এরকম যারাই আসছে দেখবেন খুবই সচ্ছল পরিবারের ছেলেমেয়ে, তারা দেখবেন ওই ব্যাকগ্রাউন্ডের কারণে আসছে। করে কে রাজনীতিটা? মিছিলে কে যায়? যার এই রাজনীতিটাই হচ্ছে তার জীবনের অর্থনীতি, এবং সে যোগ্য না অধিকাংশ ক্ষেত্রে দেখবেন। এরা লেখাপড়াতে ড্রপ আউট, খুবই লো প্রোফাইল কলেজে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, যার চাকরির বাজার মূল্য খুব ভালো না। বাংলাদেশে অর্থনীতিবিদরা বলছে যে সরকারি দল, আজকে সরকারি না, সকল সরকারি দল যখন যে ক্ষমতায় থাকে, সরকারি দল হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় কোম্পানি। সে সবচেয়ে বেশি মানুষকে এমপ্লয় করে বিভিন্ন ফর্মে, তার রুটি রুজির বন্দোবস্ত করে, এবং সংখ্যাটা 30-35 লাখের কম না। এবং এটা কোনো কোনো সময় আওয়ামী লীগের পিক টাইম এটা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। তাহলে এই বিশাল বেকার জনগোষ্ঠীর যে অর্থনীতি আছে, এটাকে আপনাকে ডিল করতে হবে তো কোনো না কোনো ফর্মে। আপনি যে কোনো জায়গায় যান, আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় দেখবেন এই যে মিছিল মিটিং করতেছে দেশের জন্য, যে আমার সব আছে, আমার সচ্ছলতা আছে, আমার থাকা খাওয়া পেশার সমস্যা নাই, কিন্তু আমি দেশের জন্য পলিটিক্স করি, এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না, ভেরি রেয়ার। তাহলে সেই জায়গাতে রাজনীতির অর্থনীতি ডিল না করতে পারলে আপনি এই সমস্যার আশু কোনো সমাধান পাবেন না। এই বিশাল বেকার যুবকদের, তারা গাড়ির সামনে পিছনে দৌড়াচ্ছে, কারণ ওর তো কিছু নাই, তার পরিচয় নাই, তার পদ পদবি নাই, তার খাওয়া পড়ার বন্দোবস্ত নাই, সে বেঁচেই আছে ভাইয়ার সাথে থাকে। তার যে ভাইয়ার রাজনীতি করে লোকালে বিভিন্ন জায়গায়, কারওয়ান বাজারে, আপনি যেখানে স্টুডিও সেখানে বাজারে 3 দফায় 3 মৌসুমে দোকান বসতেছে না, প্রতিটা দিন তার 3টা শিফট আছে। বেগুনের ট্রাক থেকে বেগুন মাটিতে নামার মধ্যে 3বার বিক্রি হয়ে যায়। কারা বিক্রি করতেছে এটা? বিশাল রাজনৈতিক গোষ্ঠী আছে, হাজার হাজার কোটি টাকায় লেনদেন হচ্ছে, খুন খারাপি হচ্ছে এখানে। তাহলে সরকারকে এই পলিটিক্যাল ইকোনমি অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দলের ভিতরে, সবগুলো দলের ভিতরে অধিকতর গণতন্ত্রের চর্চা। আপনি দেখেন এতগুলো পলিটিক্যাল সহিংসতা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তো তারেক রহমান, উনি তো বিএনপিরও চেয়ারম্যান, উনি মাননীয় প্রধানমন্ত্রী, বাট উনি তো বিএনপিরও চেয়ারম্যান। উনি গত 6 মাসে রাজনৈতিক সহিংসতা নিয়ে কি কোনো বক্তব্য দিয়েছেন? আমার চোখে পড়ে নাই। উনি কোনো নেতাকর্মীকে হুঁশিয়ার করছেন যে আমি আপনাদেরকে সাবধান করছি, আপনি আইনের বাইরে কোনো রাজনীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, ফৌজদারি অপরাধ করবেন না, আমার সরকারের টলারেট করবে না, এগুলোর ব্যাপারে কোনো হুঁশিয়ারি দিয়েছেন? কিছু করছেন? তাহলে আপনি পার্টির চেয়ারম্যান, পার্টির সেক্রেটারি, মহাসচিবকে এই কথা বলছেন, আপনার দলের নেতাকর্মীকে সতর্ক করছেন, তাহলে সে ভয়টা পাবে কাকে? যে আমার এই অন্যায়টা করলে আমাকে এটার একটা কনসিকুয়েন্স আছে। এইটা তো আমরা দেখতে পাচ্ছি না। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য। তিনি অনেকটা আক্ষেপের সুরেই কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, আমি দেখছি কিছুই বদলায়নি। আমি সেই আলোচনায় যাবার আগে তার বক্তব্যটা উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, আগে যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত তারা এখনও তা আটকে দিচ্ছে। লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টানোর লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। বিএনপি মহাসচিব বলেন, এই কথাগুলো আক্ষেপে বলছি এজন্য আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। প্রশাসনের পুরনো সংস্কৃতি বহাল রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের মন মানসিকতার পরিবর্তন প্রয়োজন, অন্যথায় জুলাইয়ের আত্মত্যাগ কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না। আপা, মানে পরিবর্তন কি আপনি দেখেন, যেভাবে সত্যিকার অর্থে যেভাবে আমরা পরিবর্তন চাই, পরিবর্তনের জায়গায় যেতে চাই, সেইভাবে আসলে আমরা 15.5 বছর তো দেখিনি, তারপরে 18 মাসেও দেখিনি। আমরা এই যে 5 মাসে আমরা চেষ্টা দেখছি, কিন্তু ওইভাবে মহাসচিব যে কথাগুলো বলেছেন আমি অনেকটাই একমত তার কথার সাথে।
আমি তো আক্ষেপ আসলে করে কথাগুলো আমি বলছেন। আওয়ামী লীগের ওই যে গতানুগতিক এমপিরা যে টকশো করতো মনে আছে আপনার, আমরা জি। করতাম, ওনারা সব কিছুতেই একদম মনে হতো দুধের সাগরে ভাসছি। আমি এই ধরনের কথা বলতে পছন্দ করি না। দেখেন জুলাই মাস এখনো আজকেও, এই জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তানরা, সন্তানদের পিতামাতারা এবং সব দলগুলো, আমি বলবো না যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো আছে, একটা দুইটা দল ছাড়া, ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা রক্ষক দু একটা দল ছাড়া প্রায় সব দলগুলোকে আমি ক্রেডিটটা দিতে চাই আজকের এই দিনে। কিন্তু যখনই কোনো কিছু, ওই যে বলে না যে বিপ্লব তার সন্তান খেয়ে ফেলে, তো যখনই কিছু আপনার দিব, আমরা ক্রেডিট দিব, ক্রেডিট যখন নিজেই নিজেকে দেওয়া শুরু করে তখন আর ওইটা থাকে না। চেতনা যখন বিক্রি হতে থাকে তখন কিন্তু মেন যে স্ট্রিম যে জিনিসটা সেটা হারিয়ে যায়। তো এই জায়গা থেকে আমি বলবো যে জুলাই সন্তানদের কথাই বলছি যে আপনাদের কারা চালাচ্ছে আমি জানি না, আপনারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন সব কিছু। মুখের কথা, ঠোঁট দুটার কিন্তু অনেক খারাপ জিনিস, এখান থেকে যে জিনিসগুলো বের হয় সব কিছু কিন্তু, যারা সবচেয়ে কম কথা বলে তারা সবচেয়ে আমি বিজয়ী মনে করি। তা এইখানে কথা বললেই কথা বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যায়। আমি নিজেও তাই, আমার কথাও যে দু একটা যায় না তা বলবো না। তো আমার সহজ আলোচক আছে তার কথাও যায়, হ্যাঁ দেখি তো, আমিও বলি, আমারটাও যায়। তো এই জন্য কথা যত কম বলা যায় ততই ভালো। শুধু কথা বলার জন্য এই যে অনাগত যুদ্ধ হোক, সে ছোট যুদ্ধ হোক মাঝারি যুদ্ধ তো একটু ছোট ছোট জিনিস নিয়ে অনেক বড় কিছু হয়। তা আমি বলবো এই জুলাই মাসে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য। যাদেরকে উল্লেখ করে আজকে মারামারির কথা উঠছে তারা দুই পক্ষই জুলাই যোদ্ধা, দুই পক্ষই। তাহলে কেন নিজেরা হয়তো কোন দলের মধ্যে আমরা এই কেন প্রশ্নটাই লিপ্ত সামনে হচ্ছি? চলে আসে। হ্যাঁ, এই কোন দলের মধ্যে এই জুলাইতে আমাদের যারা শত্রুপক্ষ তারা কিন্তু হাসছে, সামনেও হাসছে পেছনেও হাসছে। শত্রুপক্ষের কিছু শত্রু চলে আছে কিন্তু বাকিগুলো তো আছেই। কেউ ঘাপটি মেরে আছে, কেউ মিশে গেছে, মিশে যারা গিয়েছে তারা ভীষণ ডেঞ্জারাস। এই কথাগুলো যদি কোথায় মিশে গিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? বিভিন্ন, কেন আপনি বিএনপির কথা বলবেন খালি যে না, সরকারের আমি- সঙ্গে মিশে আমি- গেছে? আমি সবার কথা অবশ্যই বলছি যে রাজনৈতিক রাজনৈতিক সব দলগুলোর দলের মধ্যে মধ্যে মিশে গেছে, আমি সব সেটাই- দলের মধ্যে। আমি কিন্তু- আপনি মনে করেন, আমি বলি বিএনপির সাথে মিশে গেছে অনেকেই বলে, আমি অস্বীকার করব না। দুই একটা যে যায় নাই তা আমি বলবো না। জামাত ইসলামীর আমির বলেছেন আমরা মাফ করে দিলাম, বুঝছেন? মাফ করে দেওয়া মানে কি, তুমি আসো সমস্যা নাই, এবং রাতের অন্ধকারে থাকতে দেওয়ার সুবিধা, মামলা না করার সুবিধা, দেশ পার হওয়ার সুবিধা, সব কিছুই কিন্তু তারাও করছেন। হাদি যখন মারা গেলেন, যার গুলিতে মারা গেলেন, সেই গুলিটা কে করেছিল? ঘাপটি মেরে থাকা ছাত্রলীগ। এই ছাত্রলীগ সে তার সব কিছু যখন জানতে পারলাম, এবং গুলি করার আগে হাতির সাথে কি পরিমাণ তার অন্তরঙ্গ সম্পর্কটা হয়ে গিয়েছিল। এরকম আপনি খুঁজেন, আপনি এনসিপিতে বহু পাবেন, এবং ডিক্লেয়ার দিয়েছে এনসিপি, আনতে অসুবিধা নাই। আপনি আরও কারোর খুঁজেন, তাদেরও পাবেন। তা আমার কথা হচ্ছে, ওই গয়েশ্বরচন্দ্র রায় একটা বক্তৃতা একবার বলছিল, বলে ঘুষ এক ফোঁটাও হারাম, পেট ভরে খেলেও হারাম। আমার কথা হলো একজন আসলেও যা, 100 জন আসলো, আপনার ধারণ ক্ষমতা 100 জনের, আপনি 100 জন আনলেন। ওনার ধারণ ক্ষমতা 50 জনের, উনি 50 জন আনলো। আমার ধারণ ক্ষমতা 5 জনের, আমি 5 জন আনলাম। তো আমি যে 5 জন আনলাম দেখে আমি ভালো মানুষ তা কিন্তু না, আমার তো ধারণ ক্ষমতাই নেই। আর আমি 5 জনের বেশি আপনাকে ঠাঁই দিতে পারবো না, তাই আমি 5 জন নিলাম। তা এখন আমি 5 জন নিছি বলেই হয়তো বা ফুয়াদ 50 জন নিছে, ফুয়াদ 50 জন নিছে বলেই হয়তো বা আপনি 100 জন নিছেন, এটাও তো হতে পারে। তো এই জায়গাগুলো আমাদের চুলচেরা বিশ্লেষণের সময় এখন। জি, আমাকে অনেকেই ভুল বুঝবে, বাট আমি এখনো বলছি এই ছেলেদেরকে আমি ভীষণ ভালোবাসি। কারণ আমি জানি, আমি রাতে অন্ধকারে আমি টকশো করেছি হায়নার বিরুদ্ধে। আমি প্রতিদিন গুনতাম আমি বাসায় পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। আমার সঙ্গে উপরে আল্লাহ আর আল্লাহর আয়াতুল কুরসি ছাড়া আমার সঙ্গে আর কিছুই ছিল না। আমি একটা মানুষ নিয়ে আসতাম না। আমি এখন পর্যন্ত আপনাদের গাড়িতে আসি, প্রত্যেকটা মরে গেলে আমি একলা মরে যাব, আমি কিন্তু ওইখান থেকে আমি কাউকে আনি না। এবং আমার সঙ্গে ছাত্রদল যুবদল আসতে চাইতো, সবসময় আসতে চাইতো, আপা আমরা আসি,
আমার কথা, আমি একটা সন্তানের হিসাব দেবো কিভাবে? তার মা যখন আমাকে বলবে যে তুমি তো আমার ছেলেটাকে নিয়ে গেছো, তুমি কেন বলতে পারো না আমার ছেলেটাকে কোথায় রাখছে? তো এই যে প্রতিনিয়ত আমি যে যুদ্ধটা করছি, যে যুদ্ধের মধ্যে দিয়ে গেছি, আমি নিজের সম্পর্কে বলতে ভীষণ কুণ্ঠাবোধ করি, আমার লজ্জা হয় যে এটা তো আমার দায়িত্ব, আমার বলার কথা না। কিন্তু যারা কাজ করেছে আমি তাদেরকে জানি, এই জন্য যে কাজ করাটা কত কঠিন জিনিস ছিল, জীবনটা যে বুক পেতে দেওয়া কতটা কঠিন জিনিস ছিল। তো সেই জন্য প্রত্যেকের এখানে আমাদের প্রত্যেকের একটা হিস্সা আছে। সেই হিস্সাটা, ছোট ছোট জিনিস নিতে গিয়ে হিস্সাটাকে আমরা কলঙ্কিত কেন করছি? এই যে আমি এই যে কথাগুলো বললাম সবার জন্য ভালো কথাগুলো, এগুলো একটাও কোনো কথা আসবে না। আমি এখনই একটা এই কথাগুলোর সঙ্গে একটা লাইন লাগাই দিই যে ভাই তুমি কেন এটার সঙ্গে 2 নাম্বারি কাজটা করতে গেলা? তোমার 2 নাম্বারি কাজের জন্য তো পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। ওই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনার মতো। ওইটাই দেখবেন, ওইটাই বড় আকারে করে ফটোকার্ড বানায় দিয়ে আমার সারাদিন গালাগালি করবে। বাট আমি সত্যিকার অর্থে বলছি, আমি নিজে জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধাদের ধারণ করি, ভালোবাসি এবং চাই তারা একসঙ্গে থাকুক সবাই। জি আপু, আমি আপনার কাছে আবারও আসবো। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। এই হঠাৎ সংঘাত, সহিংসতার পেছনে কারণটা কি আসলে? আপনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি আপনি শুনেছেন বা দেখেছেন। তারই আক্ষেপ, মানে একজন প্রবীণ রাজনীতিবিদ, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি যদি সেই জায়গা থেকে এই আক্ষেপটি আজকে প্রকাশ করতে হয়, কেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সহিংসতা তো আমাদের রাজনীতিতে ইনগ্রোইন্ড, এটা নতুন কোনো ঘটনা না আর কি। সোনার বাংলার রাজনীতি মানেই হচ্ছে আপনি মারামারি করবেন, অস্ত্রবাজি করবেন, গুন্ডামি করবেন। তো এই মধ্যযুগীয় আপনার গোত্রপ্রথা, রাজবংশীয় রাজনীতির মানে ক্যারেক্টারিস্টিক্স এরকমই আর কি। এটা কিন্তু হচ্ছে নিজেরা হ্যাঁ, মানে যেটা আপনি বললেন যে আসলে সব পক্ষই তো জুলাই পক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে শেক্সপিয়ারের লেখার মতো আর কি। রোমিও জুলিয়েটে আমরা পড়েছি না যে আপনার 2টা ওল্ড ট্রাইব, 2টা ফ্যামিলির বলি হতে হয়েছে আর কি এই জুলিয়েটকে আর কি। এই 2টা গোত্রের কাছে তো আমরা এই আলোচনাটা বারবার শুনে আসছি আর কি, যারা দেশ চালিয়েছেন 2 পরিবার। তো মোটা দাগে আজকের দায়গুলো তারা কোনোভাবে এড়াতে পারবেন না। মির্জা ফখরুল সাহেবকে যদি আবার কাউন্টার জিজ্ঞেস করি, আপনি আপনার দলই তো আপনারা 3 বার দেশ পরিচালনা করেছেন, আপনার ব্যুরোক্রেসি রিফর্ম করবার জন্য কি করেছেন? যেই আমলারা আওয়ামী লীগের হয়ে জনতার মঞ্চ করে আপনাদের দলকে ক্ষমতা থেকে নামিয়েছে, তাদের কারো বিচার করেছেন? আপনারা তো ক্ষমতা আসলেন তারপরে 2001-এ আবার। তাদের কোনো আমলাদেরকে কি আপনারা বিচার করেছেন যারা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে? কোনো প্রজাতন্ত্রের কর্মচারী সরকার ক্ষমতা থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে তো সে প্রতিবাদ করতে পারে না। তাদের এক নিজস্ব মেকানিজম আছে তার দাবি দেওয়া ডিল করবার জন্য। আপনি তো ডিল করেন নাই। তো সাডেনলি যেটা সমাধানের অংশ আপনি ছিলেন কিন্তু সমাধান করেন নাই, কিন্তু আপনি কিভাবে আশা করেন সেখানে সেই বাগানে ফুল ফুটবে? আপনি তো রাজনীতিই করেছেন আগাছার মধ্যে, ওটা তো নিড়ানি দেন নাই। তো নিড়ানি না দিয়ে আপনি কীভাবে আশা করছেন যে এখানে কোনো সমস্যা থাকবে না, সংকট থাকবে না? আবার প্রমোট করছেন কাদেরকে দেখেন। গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম করা হয়েছিল, সচিবালয় দেখবেন প্রচুর মিছিল মিটিং করছে। ইনুস সরকারকে সকালে বিকালে নাকানি চুবানি খাওয়াই দিছে এরা। তাদের নেতাকে আপনি এডিশনাল সেক্রেটারি পদমর্যাদায় নির্বাচন কমিশনে বসিয়েছেন। 18 সালের পর থেকে যে ধুমায় বিএনপি রাজনীতি করছেন, তাহলে আপনি কীভাবে আশা করছেন? মানে আপনাদের কথার ভিতরে তো আমি বৈপরীত্য দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাদের তো নিজেদের দায় নিতে হবে, যেহেতু আপনারা মোটা দাগে আপনারাও তো 15-20 বছর এই দেশটা শাসন করেছেন। আপনারা কি করেছেন এই ব্যুরোক্রেসি, এই আমলাতন্ত্রকে রিফর্ম করবার জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সেগুলোর চেষ্টা আপনারা করেন নাই তো। দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। গত সপ্তাহে দেখলাম সরকারি প্রতিষ্ঠানে বিএনপির 31 দফার 8ম দফায় বলা আছে যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়ন করে তারপরে যোগ্যতা মেধার ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কি নীতিমালার ভিত্তিতে দিলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানালেন, নির্বাচন কমিশনে বসালেন, বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন জনকে দায়িত্ব দিলেন, সব দলীয় পদধারী লোক। দলীয় পদধারী লোক মানে আপনার দলের জন্য সে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, জেল খাটছে। এরকম জেল তো লাখ লাখ মানুষ খাটছে। যাকে তাকে আপনি আইনে বসায় দিবেন এখানে আপনার পদে আছে বলে, সেই কাজটার জন্য ফিট কিনা, সুইটেবল কিনা, সে আমলা না হোক আপনার দলেরই হোক, আপনি ভেটিং করলেন কিনা সেই কাজটার জন্য প্রপার অ্যান্ড ফিট? তাহলে আপনি আপনার যেটা প্রত্যাশা করছেন আর আপনি যা করছেন দুটার সাথে মিলছে না। সহিংসতার ব্যাপারে দেখেন যে মানে